প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে বাসায় অবস্থান করছো। আরেকটা কথা বলতে চাই যে তোমরা যেহেতু অনেকদিন ধরে বাসায় অবস্থান করছো, আমি আশা করছি যে তোমরা তোমাদের যে সিলেবাসগুলো, বিভিন্ন কোর্সের সিলেবাস গুলো আছে সেগুলো তোমরা বাসায় বসে স্টাডি করছো। কেননা তোমাদের কলেজ যখনই খুলবে তোমাদের কিন্তু মানে তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। সেজন্য আমরা আশা করব যে তোমরা ঘরে বসে আতঙ্কিত না হয়ে সচেতন থেকে তোমরা তোমাদের স্টাডিটা চালিয়ে যাবে। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আমার অনলাইন ক্লাসটি শুরু করছি তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে। আমার নাম তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের ক্লাসটি হচ্ছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের আমি সাধারণ যুক্তিবিদ্যার কোর্স কোড হচ্ছে 204 এটা পড়িয়ে থাকি। প্রিভিয়াস অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি আরোহের উপর আলোচনা করেছিলাম। তোমরা তখন আরোহ সম্পর্কে জেনেছিলে যে আরোহ কাকে বলে বা আরোহের স্বরূপটি কি, আরোহ সম্পর্কিত বিভিন্ন দার্শনিক মতবাদ বা মতামত, আরোহের বৈশিষ্ট্য, আরোহের প্রকারভেদ এবং বিশেষ করে আরোহের প্রকারভেদের মধ্যে সাদৃশ্যমূলক অনুমান সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের একটি টেক্সট বুক আছে, সেটি হচ্ছে আরভিং এম কপির বা আরভিং মারমার কপির ইন্ট্রোডাকশন টু লজিক। এটার আলোকেই তোমাদের সিলেবাসটি প্রণীত এবং আমরা এটার আলোকেই পড়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আজকে তোমাদের যেটা আমরা আজকে পড়বো বা আজকে আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে আরোহ এবং অবরোহ যুক্তিবিদ্যার মধ্যে যে পার্থক্য, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আরোহ এবং অবরোহ যুক্তিবিদ্যার পার্থক্যটি আলোচনা করার আগে আসো আমরা আবার একটু রিপিট করি যে আরোহ অনুমানটা কাকে বলে বা আরোহ যুক্তি কাকে বলে এবং অবরোহ যুক্তি কাকে বলে এবং এদের বৈশিষ্ট্যগুলো কি, এটা আমরা আলোচনা করে তারপর হচ্ছে আরোহ এবং অবরোহের যে পার্থক্য আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখি, যুক্তিবিদ্যার অন্যতম প্রধান আলোচ্য বিষয় হলো অনুমান বা যুক্তি। গতানুগতিক যুক্তিবিদ্যায় যুক্তি বা অনুমানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে অবরোহ যুক্তি বা ডিডাকটিভ আর্গুমেন্ট, দুই নম্বর হচ্ছে আরোহ যুক্তি বা ইন্ডাকটিভ আর্গুমেন্ট। যুক্তিবিদ যে কপি তোমরা একটু আগে দেখলে যে টেক্সট বুক তোমাদের ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে এই দুটো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। প্রথমে আসলে আমরা দেখি যে আরোহ অনুমান কাকে বলে বা আরোহ যুক্তি কাকে বলে। যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্ত নিরীক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত টানা হয় এবং সিদ্ধান্ত সব ক্ষেত্রেই আশ্রয় বাক্য থেকে অধিক ব্যাপক হয়ে থাকে, তাকে আরোহ অনুমান বলে। যেমন, রেজা হয় মরণশীল, মধু হয় মরণশীল, জোসেফ হয় মরণশীল, হেনরি হয় মরণশীল, সুতরাং সব মানুষ হয় মরণশীল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে আমরা একটি সার্বিক সিদ্ধান্তে আসলাম যে সব মানুষ হয় মরণশীল। অর্থাৎ কি, তোমরা দেখো লক্ষ্য করে যে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত নিরীক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা একটি সার্বিক সিদ্ধান্তে আসলাম, এটাকে বলা হচ্ছে আরোহ অনুমান। এই অনুমানটি একটি আরোহ অনুমান কারণ এখানে বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত নিরীক্ষণের অভিজ্ঞতা থেকে সার্বিক সিদ্ধান্তটি টানা হয়েছে। এই সিদ্ধান্ত সব মানুষ হয় মরণশীল এর ব্যাপকতা প্রত্যেকটি আশ্রয় বাক্য থেকেই অধিক বা বেশি। আসলে আমরা আরেকটি উদাহরণ দেখি। দেখো, স্টেটমেন্ট 1 আমরা দেখছি ম্যাঙ্গো ইজ এ ফ্রুট। এটা একটি বিশেষ তোমার বিশেষ হচ্ছে আশ্রয় বাক্য। একটা দা বক্স ইজ ফুল অফ ফ্রুটস, এটা একটি বিশেষ আশ্রয় বাক্য। তাহলে আমরা সার্বিক একটা সিদ্ধান্তে কি পৌঁছাতে পারি? দা বক্স ইজ ফুল অফ ম্যাঙ্গোস। অর্থাৎ যে দুইটা বিশেষ আশ্রয় বাক্য থেকে আমরা একটি সার্বিক দৃষ্টান্তে আসতে পারলাম যে সেই বাক্সের মধ্যে সবগুলো হচ্ছে আম, ফলগুলো হচ্ছে আম ফল ভর্তি একটি বক্স। তাহলে এইখানে আমরা দেখতে পাই আরোহ অনুমানে আমরা দেখতে পাই যে সেটি হচ্ছে লজিক্যালি ট্রু হয়, কিন্তু এটা কিন্তু তোমার এই ফলাফলটি বা সিদ্ধান্তটি সবসময় সম্ভাব্য হয়। এটা আমরা কখনো বাস্তবিক পক্ষে একদম সত্য সেটা কিন্তু বলতে পারি না। তাই আমরা বলতে পারি যে আরোহ অনুমানের সিদ্ধান্তটি সম্ভাব্য হয়ে থাকে। বিভিন্ন যুক্তিবিদ হচ্ছে আরোহ সম্পর্কিত আরোহ নিয়ে বিভিন্ন তাদের মত প্রকাশ করেছেন। আমরা এই প্রিভিয়াস ক্লাসে সেই মতগুলো পড়েছিলাম, কিন্তু আজকে আমরা আবার আরো কিছু যুক্তিবিদদের মতগুলো দেখি। যুক্তিবিদ বেনের মতে ঘটনাবলী নিরীক্ষণের মাধ্যমে একটি সার্বিক যুক্তিবাক্যে পৌঁছানো কি আরোহ বলে। যুক্তিবিদ ফাউলারের মতে আরোহ হলো
বিশেষ থেকে সার্বিক অথবা কম ব্যাপক থেকে বেশি ব্যাপক বাক্যের একটি ন্যায়সঙ্গত অনুমান। যুক্তিবিদ মিলের মতে আরোহ হচ্ছে মনের সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা অনুমান করি যে যাকে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে সত্য বলে জানি তা সব ক্ষেত্রেই সত্য হবে। যুক্তিবিদ কার্ভেট রিডের মতে আরোহ বলতে আমরা বুঝি এমন একটি অনুমান যেখানে প্রকৃতির নিয়মাবর্তিতায় বিশ্বাস স্থাপন করে পর্যবেক্ষণের উপর নির্ভর করে আমরা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যে পদার্পণ করি। তাহলে দেখো যে বিভিন্ন যুক্তিবিদ্যার সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে কতিপয় বিশেষ ঘটনা বা বস্তু পর্যবেক্ষণের বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি বা একানুবর্তিতা নীতি ও কার্যকরণ নিয়মের সাহায্যে কোনো সার্বিক সত্য বা নিয়ম প্রতিষ্ঠা করার পদ্ধতিকেই আরোহ বলে। আমরা প্রিভিয়াস ক্লাসে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম, আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। আরোহ যুক্তির স্বরূপ তাহলে আমরা যদি দেখতে পাই তাহলে কি বলতে পারি যে আরোহের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে হলে বিভিন্ন যুক্তিবিদদের বক্তব্যকে পর্যালোচনা করতে হবে। গ্রিক দার্শনিক এরিস্টটলের মতে আরোহ হলো বিশেষ বিশেষ দৃষ্টান্তের সহায়তায় সার্বিক বচন প্রতিষ্ঠা করার একটা পদ্ধতি। তার মতে যুক্তি চিন্তনের ক্ষেত্রে আরোহের গুরুত্ব অপরিসীম, কারণ আরোহের মাধ্যমে আমরা সার্বিক সারধর্ম সম্পন্ন নীতিমালাকে আবিষ্কার করি। তিনি আরোহকে বৌদ্ধিক প্রক্রিয়া বলে আখ্যায়িত করেছেন। তিনি আরো বলেন আরোহ অনুমান অল্প কিছু সংখ্যক দৃষ্টান্ত পরীক্ষা করে বিরাট একটি লাভ দিয়ে একেবারে এক জাতীয় সমগ্র দৃষ্টান্ত সম্পর্কে একটি সিদ্ধান্ত অনুমান করা হয়। তাহলে আমরা বলি যে এটা কিভাবে সম্ভব হচ্ছে যে আমরা একটা লাভ দিয়ে সেই বিশেষ বিশেষ কিছু দৃষ্টান্ত থেকে একটা লাভ দিয়ে কিন্তু আমরা সার্বিক সিদ্ধান্তে আসতে পারছি কিভাবে। এই উত্তরে তিনি বলেন আরোহ অনুমানের সিদ্ধান্ত স্থাপনের পূর্বে বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত নিয়ম বা মূল পূর্বানুমানের উপর নির্ভর করতে হয়। তো আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম সেই নিয়ম দুটি কি, একটি হচ্ছে প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি বা একানুবর্তিতা নীতি, আর ২ নম্বর হচ্ছে কার্যকর নিয়ম। আমি আবার একটু বলছি যে প্রকৃতির নিয়মাবর্তিতা নীতিটা হলো সেই নীতি যেখানে প্রকৃতি একই অবস্থা একই সময়ে একই কাজ করে থাকে, অর্থাৎ সবকিছু যদি অপরিবর্তিত থাকে তাহলে আজ যা কাজ করতেছে প্রকৃতি সবসময় প্রকৃতি একই কাজ করে থাকবে। প্রকৃতিতে আসলে খামখেয়ালির কোনো স্থান নেই। আজকে যে আগুন হচ্ছে কোনো কিছুকে দহন করছে, ভবিষ্যতে সব অবস্থা অপরিবর্তিত থাকলে আগুন কিন্তু দহন করেই যাবে, এবং আজকে যে পানি বা জল হচ্ছে তৃষ্ণা নিবারণ করছে, সব অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে ভবিষ্যতেও পানি হচ্ছে আমাদের তৃষ্ণা নিবারণ করবে। আর কার্যকর নিয়মটা হচ্ছে কি যে প্রত্যেকটা কাজেরই কাজের পিছনে একটা কারণ থাকবে, কারণ ছাড়া কোনো কার্য হয় না, কারণ পৃথিবীতে শূন্য থেকে শূন্যের উৎপত্তি হয়, সেজন্য প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকবে। এই দুইটা নিয়মের উপর ভিত্তি করে আমরা আসলে আরোহের যে সিদ্ধান্ত এটাকে আসতে পারি। যে বললো যে লাভ দিয়ে আসি, এই যে লম্ফটা যে আরোহীর লম্ফটা, এই দুটোর উপর নির্ভর করে আমরা আসলে এটা সিদ্ধান্তে আসতে পারি। আধুনিক প্রাচ্য দার্শনিক বেকনের মতে আরোহ একটা পদ্ধতি যার মাধ্যমে জানা সত্য থেকে অজানা সত্যে উপনীত হওয়া যায়। পর্যবেক্ষণ হচ্ছে আরোহের মূল বৈশিষ্ট্য। অর্থাৎ বেকন কিন্তু পর্যবেক্ষণকেই আরোহের মূল বৈশিষ্ট্য বলছেন। পর্যবেক্ষণ বলতে কিন্তু সেই নিরীক্ষণটাকে আমরা বুঝতেছি আর কি। তার এই মত একাধিক মহল থেকে সমালোচিত হয়েছে। তাদের মতে বেকনের মতবাদে নতুন বলে কিছুই নেই। এখন আমরা দেখি যে আই এম কপি কি বলছেন। আরভিং এম কপির মতে আরোহ যুক্তিতে আশ্রয় বচনের সত্যতার সিদ্ধান্তের সত্যতার ভিত্তি হিসেবে কাজ করে না। তাই বৈধ ও অবৈধ শব্দ দুটি অবরোহ যুক্তির ক্ষেত্রে যে অর্থে প্রযোজ্য আরোহ যুক্তির ক্ষেত্রে সে অর্থে প্রযোজ্য নয়। আরোহ যুক্তির ক্ষেত্রে আশ্রয় বচন সিদ্ধান্তে সত্য হওয়ার পক্ষে সমর্থন প্রদান করলেও আশ্রয় বচন থেকে প্রাপ্ত সিদ্ধান্ত সম্ভাবনার মাত্রা নির্দেশ করে মাত্র। এক্ষেত্রে আরোহ যুক্তির সিদ্ধান্ত কেবল সত্য হতে পারে বা সত্য হওয়ার সম্ভাবনা প্রকাশ করতে পারে। তাই বলা যায় আরোহ যুক্তি হলো সম্ভাবনার মাত্রা নিরূপণের নিয়মাবলী। যেহেতু হচ্ছে আমরা আরোহের ক্ষেত্রে প্রকৃতির নিয়মাবর্তিত নীতি এবং কার্যক্রম সম্পর্কের ভিত্তিতে আমরা হচ্ছে সিদ্ধান্তটা নিয়ে থাকি, সেক্ষেত্রে সেটা সিদ্ধান্তটি সবসময় সম্ভাব্য হয়। আর যেহেতু আর তোমরা নিচে অবরোহ ক্লাসগুলো করেছো, অবরোহতে আমরা কি করি সেটা হচ্ছে আমরা একটা নিয়ম ফলো করে সিদ্ধান্তটি আনি, সেজন্য সেখানে হচ্ছে বৈধ এবং অবৈধ শব্দ দুটি প্রয়োগ করা হয়। কিন্তু আরোহের ক্ষেত্রে সেটা হয় না। আরোহের ক্ষেত্রে সিদ্ধান্তটি একটি সম্ভাব্য হয়, সিদ্ধান্ত একটু সম্ভাব্য হয়। যদি আমরা বেশি নিরীক্ষণ করতে পারি তাহলে সিদ্ধান্তের সম্ভাবনা মাত্রা বেড়ে যায়, যদি আমরা কম নিরীক্ষণ করি তাহলে কিন্তু সিদ্ধান্তের যে সম্ভাবনা মাত্রা সেটা কম হয়। আর যেহেতু অবরোহের ক্ষেত্রে হচ্ছে তোমার একটি নিয়ম ফলো করে হচ্ছে তোমার সিদ্ধান্ত আনা হয়, সেজন্য সেক্ষেত্রে যুক্তি বৈধ বা অবৈধ হয়ে থাকে। আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলো আমরা দেখি যে সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়। তোমরা একটু আগে দেখলে আকারগত ও বস্তুগত উভয় সত্যতাই
এই যুক্তির লক্ষ্য, কারণ আমরা এখানে আকারগত এবং বস্তুগত উভয় সত্যটাই আরোহ যুক্তিতে করা হয় লক্ষ্য। এবং আশ্রয় বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা জগৎ থেকে সংগ্রহ করা হয় এবং সেগুলো অবশ্যই সত্য হতে হয়। এরূপ যুক্তির সিদ্ধান্তের ভিত্তি আশ্রয় বাক্যের মধ্যে নিহিত থাকে না, বরং তা নিহিত থাকে বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর, এবং এই সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না। তোমরা দেখো যে আমরা দেখলাম যে রাম হয় মননশীল, করিম হয় মননশীল, যদু হয় মননশীল, অতএব সকল মানুষ হয় মননশীল। আমরা এখানে কি করলাম, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু আমরা হচ্ছে এই প্রাণীর সাথে যে মননশীলতার ব্যাপারটা, সেটা কিন্তু আমরা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে দেখে এক লাফে কিন্তু সেই বিশেষ বিশেষ আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত আসতে পারলাম। তার মানে কি, এখানে আমাদের কিন্তু অভিজ্ঞতা জগৎকে কাজে লাগাতে হয়েছে, তার মানে প্রকৃতির নিয়মটাকে কাজে লাগাতে হয়েছে, এবং কার্যকারণ যে নীতি, যে প্রাণ থাকলেই হচ্ছে মৃত্যু আছে, সেটাও কিন্তু আমরা একটা কার্যকর নিয়ম মেনে আমরা কিন্তু সেই সিদ্ধান্তটি নিয়েছি আরোহের ক্ষেত্রে। 4 নম্বর দেখো যে আরোহমূলক লম্ফ অবস্থান করে, কারণ প্রত্যেকটা মানুষের মৃত্যু বা প্রত্যেকটা ঘটনা কিন্তু আমাদের পক্ষে নিরীক্ষণ করা সম্ভব হয় না। সেজন্য কিছু বিশেষ বিশেষ কিছু দৃষ্টান্ত আমরা পর্যবেক্ষণ করে কিন্তু একটা সিদ্ধান্তে আসি বা একটা লাভ দিই, সার্বিক একটা সিদ্ধান্তে চলে আসি। সেজন্যই বলা হচ্ছে যে আরোহমূলক লম্ফটা আরোহের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এরূপ যুক্তি গঠনের ক্ষেত্রে দুটি ভিত্তির প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে আকারগত ভিত্তি এবং বস্তুগত ভিত্তি। ভিত্তি বলতে আসলে কি বোঝায় তোমরা নিশ্চয়ই জানো, যে কোনো একটা বিষয় যেটার উপর দাঁড়িয়ে আছে তাকেই বলা হচ্ছে ভিত্তি। তাহলে আমরা আরোহের ক্ষেত্রে দুই ধরনের ভিত্তি দেখতে পাই, একটা হচ্ছে আকারগত ভিত্তি, একটা হচ্ছে বস্তুগত ভিত্তি। আকারগত ভিত্তি কোনগুলো, যেটার মাধ্যমে আমরা আসলে যেটাকে ফলো করেই আমরা সিদ্ধান্তটি গ্রহণ করি আরোহের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের আকারগত ভিত্তি। আর বস্তুগত ভিত্তি হচ্ছে যার মাধ্যমে হচ্ছে তোমার আশ্রয় বাক্যগুলো আমরা পেয়ে থাকি এবং একটি সিদ্ধান্তে আসতে পারি বা সত্য সিদ্ধান্তে, যেটা হচ্ছে আমরা বস্তুগত বলতে বোঝাচ্ছে যে বাস্তবের সাথে মিল রেখে একটা বাস্তব সিদ্ধান্তে বা অতি সম্ভাব্য একটা বেশি সম্ভাব্য সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে আমার বস্তুগত ভিত্তি। তাহলে আকারগত ভিত্তিকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে প্রকৃতির নিয়মাবর্তিত নীতি, একটা হচ্ছে কার্যকর নিয়ম। 2 নম্বর হচ্ছে বস্তুগত ভিত্তিতে, একটা হচ্ছে নিরীক্ষণ, একটা হচ্ছে পরীক্ষণ। একটু আগে আমি বলেছি যে প্রকৃতির নিয়মাবর্তিত নীতিটা কি এবং কার্যকর নিয়ম কি, সেটা আমি একটু আগে বলেছি। এখন দেখি আসলে বস্তুগত ভিত্তি যে নিরীক্ষণ বলতে কি বোঝায়। নিরীক্ষণ বলতে আসলে বোঝায় যে উদ্দেশ্যমূলক ভাবে যে সম্মুখভাবে যেটা প্রত্যক্ষণ, তাকেই বলা হচ্ছে আসলে নিরীক্ষণ। নিরীক্ষণের ইংরেজি প্রতিশব্দ যেটা বলবো সেটা হচ্ছে অবজারভেশন। অবজারভেশন মানে হচ্ছে যে মনের সামনে কিছু রাখা, ধরে রাখা। অর্থাৎ আমরা যখন কোনো একটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোনো একটা বিষয়কে বা কোনো একটা ঘটনাকে একদম সুনিপুণ ভাবে প্রত্যক্ষণ করি, তাকে বলা হচ্ছে নিরীক্ষণ। এবং এই নিরীক্ষণের মাধ্যমে কিন্তু আমরা আসলে আরোহের যুক্তিবিদ্যার যে আশ্রয় বাক্যগুলো, সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। আর পরীক্ষণ কোনটা? পরীক্ষণটা এক ধরনের নিয়ন্ত্রণ নিরীক্ষণ, কিন্তু সেটা হচ্ছে তোমার একটা পরীক্ষাগারে যন্ত্রপাতির সাহায্যে, যেখানে আমরা কৃত্রিম পরিবেশে করে থাকি, সেটা হচ্ছে পরীক্ষণ। আর নিরীক্ষণটা প্রাকৃতিক পরিবেশে হয়ে থাকে, আর পরীক্ষণটা হয়ে থাকে নিরীক্ষণ পরিবেশ। তার মানে কি, আরোহ যুক্তির ক্ষেত্রে আমরা দুটো যে ভিত্তি পেলাম, সেই ভিত্তিকে কাজে লাগিয়ে আমরা আসলে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে আমরা হচ্ছে সার্বিক সিদ্ধান্তটা প্রতিষ্ঠা করি। এখন আমরা দেখি যে অবরোহ অনুমান কাকে বলে। যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয় এবং সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্য থেকে অধিক ব্যাপক হতে পারে না, তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত বেশিরভাগ পক্ষেই হচ্ছে আশ্রয় বাক্যের সমান হতে পারে মাত্র, কখনো অধিক ব্যাপক হতে পারে না। যেমন সব মানুষ হয় মরণশীল, রেজা হয় মানুষ, রেজা হয় মরণশীল। এই অনুমানটি একটি অবরোহ অনুমান, কারণ এটি দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয়েছে এবং এর সিদ্ধান্ত রেজা হয় মরণশীল কোন আশ্রয় বাক্য থেকে অধিক ব্যাপক নয়। এটি ব্যাপকতার দিক থেকে প্রধান আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক এবং অপ্রধান আশ্রয় বাক্যের সমব্যাপক। অর্থাৎ কি, অবরোহ অনুমানে আমরা একটা যেটা দেখলাম যে আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টি থেকে আমরা সার্বিক সিদ্ধান্তে আসি, আর অবরোহ অনুমানে হচ্ছে সার্বিক আশ্রয় বাক্য থেকে আমরা হচ্ছে একটা বিশেষ সিদ্ধান্ত পেয়ে থাকি। তার দেখো এখানে সব মানুষ হয় মরণশীল, একটি হচ্ছে তোমার সার্বিক আশ্রয় বাক্য, দ্বিতীয়টা হচ্ছে রেজা হয় মানুষ এবং রেজা হয় মরণশীল। তার মানে কি, আমরা একটা সার্বিক থেকে আশ্রয় বাক্য থেকে একটি বিশেষ আশ্রয় বাক্য বিশেষ সিদ্ধান্তে আমরা নিয়েছি। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যে অল ম্যাঙ্গোসেস আর ফ্রুটস। 2 নম্বর যে আশ্রয় বাক্য থেকে অল ফ্রুটস হ্যাভ সিডস, সিদ্ধান্তে বলতে পারি, কনক্লুশনে বলতে পারি ম্যাঙ্গোসেস হ্যাভ সিডস। অর্থাৎ সব আমি হচ্ছে একটি ফল, আর সব ফলই হচ্ছে বীজ থাকে,
সুতরাং আমরা এটা বলতে পারি যে আমেরও বীজ আছে। তার মানে কি, যে আমরা এখানে একটি সার্বিক স্টেটমেন্ট থেকে আমরা হচ্ছে একটা স্পেসিফিক কনক্লুশনে চলে আসলাম। আর অবরোহ অনুমানে কিন্তু এটি লজিক্যালি যেমন হলো ট্রু হয়, তেমনি বাস্তবিক পক্ষেও ট্রু হয়, কারণ এটা হচ্ছে একটি নিয়ম মেনে হচ্ছে আমাদের সিদ্ধান্তটি আনা হয়েছে, সেজন্য এটা সব ক্ষেত্রেই সত্য বলে ধরে। যদি আমার আশ্রয় বাক্যটি সত্য থাকে তাহলে অবশ্যই সিদ্ধান্তটি সত্য বলে আমরা ধরে নেব। এটাকে এখানে শুধুমাত্র আকারগত সত্যতা প্রমাণ করা হয় অবরোহ অনুমানের ক্ষেত্রে বা যুক্তির ক্ষেত্রে, আর আরোহের যুক্তির ক্ষেত্রে আকারগত এবং বস্তুগত উভয় সত্যতাই কিন্তু আমরা বের করার চেষ্টা করি। এরিস্টটলের মতে যদি আমরা অবরোহর দেখতে পাই, তার মতে যে স্টার্ট উইথ এ প্রেমিসেস লিড টু এ সার্টেন কনক্লুশন, অর্থাৎ আশ্রয় পক্ষ থেকে যে একটি নিশ্চিত যে আমরা সিদ্ধান্ত পাই সেটি হচ্ছে আসলে অবরোহ অনুমান বা যুক্তি। অবরোহ অনুমানের প্রকৃতি যা বৈশিষ্ট্য যদি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এক বা একাধিক প্রদত্ত বাক্য আমরা পাই। যেমন অনুমান সংক্রান্ত একটি যুক্তি গঠন করতে গেলে প্রথমে প্রয়োজন একটি প্রদত্ত বাক্য বা পরস্পর সন্নিহিত দুই বা ততোধিক প্রদত্ত বাক্য। এই বাক্য বা বাক্যসমূহ অনুমানের ভিত্তি হিসেবে কাজ করে। এই বাক্যগুলো আগে থেকেই আমাদের কাছে পরিচিত, এদের আমরা সত্য বলে স্বীকার করি। এরূপ এক বা একাধিক প্রদত্ত বাক্যের মাধ্যমে প্রকাশিত অর্থের উপর ভিত্তি করে আমরা আমাদের চিন্তাধারাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ আমরা একটি নতুন যুক্তিবাক্য স্থাপন করার প্রচেষ্টা চালাই। তার মানে কি, আমরা একটা নতুন যুক্তিবাক্য স্থাপন করতে পারছি অবরোহ অনুমানের সাহায্যে। 2 নম্বর দেখো, একটি নতুন যুক্তিবাক্য পাই। অনুমানে ব্যবহৃত এক বা একাধিক প্রদত্ত বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত হিসেবে একটি আলাদা যুক্তিবাক্য স্থাপন করা হয়। অনুমানের সিদ্ধান্তটি একটি নতুন যুক্তিবাক্য, যদিও একে আশ্রয় বাক্যের মধ্যে খুঁজে পাওয়া যায়, তথাপি এর মধ্যে কিছুটা নতুনত্ব আছে। আশ্রয় বাক্যের মধ্যে যে সত্য অপ্রকাশিত থাকে তা এক নতুন রূপে সিদ্ধান্তে প্রকাশিত হয়। এই হিসেবে অনুমান হচ্ছে জানা থেকে অজানায় উত্তরণের একটি প্রক্রিয়া। আর তোমরা এটা জানো যে অবরোহ অনুমানে কিন্তু যে আশ্রয় বাক্য সাথে কিন্তু সিদ্ধান্তের একটা অনিবার্য সম্পর্ক থাকে, অর্থাৎ আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়। এখন আমরা দেখিনি আরোহ এবং অবরোহ যুক্তির মধ্যে পার্থক্যগুলো কি। প্রথমত, যে যুক্তির আশ্রয় বাক্যগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে সংগ্রহ করা হয় এবং প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি ও কার্যকর নির্মাণের সাহায্যে বস্তু জগতের সাথে সঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত স্থাপন করা হয়, তাকে বলা হয় আরোহ যুক্তি। যেমন, সব মানুষ হয় প্রাণী এবং মরণশীল, সব ঘোড়া হয় প্রাণী এবং মরণশীল, সব ছাগল হয় প্রাণী এবং মরণশীল, সুতরাং সব প্রাণী হয় সম্ভবত মরণশীল। উপযুক্ত বা উপযুক্ত উদাহরণটি বিশেষ বিশেষ মৃত্যুর ঘটনাকে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষা করে প্রাণ ও মৃত্যুর মধ্যে একটা কার্যকর সম্পর্ক আবিষ্কার করে এবং প্রকৃতির নিয়মাবর্তিতাতে আস্থা নিয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। আর অন্যদিকে যে যুক্তির আশ্রয় বাক্যগুলোকে স্বীকার করে নিয়ে যুক্তির নিয়ম কানুন যথাযথভাবে অনুসরণ করে সিদ্ধান্ত স্থাপন করা হয়, তাকে বলা হচ্ছে অবরোহ যুক্তি। যেমন, সব প্রাণী হয় মরণশীল, সব বাঘ হয় প্রাণী, সুতরাং সব বাঘ হয় মরণশীল। আমরা এখানে একটা জিনিস দেখতে পারি যে তারা আসলে দুই ভাবে পার্থক্য করা যায় অবরোহ এবং আরোহ অনুমানকে। একটা হচ্ছে স্ট্রাকচার অর্থাৎ গঠন প্রণালীর দিক থেকে, একটা হচ্ছে স্ট্রেংথ অফ কনক্লুশন অর্থাৎ সিদ্ধান্তের যে শক্তিশালী সিদ্ধান্ত সেটার উপর ভিত্তি করেও করা হয়। তাহলে আমরা একটু আগে দেখলাম যে অবরোহ অনুমানে কিন্তু সার্বিক থেকে বিশেষে যাচ্ছে এবং আরোহী হচ্ছে বিশেষ থেকে সার্বিকে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে যদি একটা উদাহরণ দেখি অবরোহ অনুমানের, যে প্রথম আশ্রয় বাক্যের প্রথমে যে মিস্টার মোফাট অলওয়েজ wears black shoes to work, premises 2, Mr. Moffat will be coming to work on Friday, therefore কনক্লুশন হচ্ছে মিস্টার মোফাট উইল ওয়ার ব্ল্যাক শুজ অন ফ্রাইডে। এখানে কিন্তু আমাদের একটা, যদি আমরা নিয়ম ফলো করে এখানে আমরা হচ্ছে সিদ্ধান্তটি টেনেছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কনক্লুশনটা হচ্ছে মাস্ট বি ট্রু। দেখো এখানে লেখাই আছে যে কনক্লুশন অফ ডিডাকটিভ আর্গুমেন্টস মাস্ট বি ট্রু ইফ দ্য প্রেমিসেস আর ট্রু। যদি তোমার আশ্রয় বচনগুলো সত্য হয় তাহলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হয়েই থাকবে। আর ইন্ডাকশনের ক্ষেত্রে বা আরোহের ক্ষেত্রে দেখো উদাহরণটি, প্রথম প্রেমিসেস যে মিস্টার মফেট ওয়ার ব্ল্যাক শুজ টু ওয়ার্ক অন মানডে। 2 নম্বর প্রেমিসেস যেটা মিস্টার মফেট ওয়ার ব্ল্যাক শুজ টু ওয়ার্ক অন টুয়েসডে। প্রেমিস 3 আশ্রয় বাক্য 3 নম্বর যেটা মিস্টার মফাট ওয়ার ব্ল্যাক শুজ টু ওয়ার্ক অন
ওয়েডনেসডে, মিস্টার 4 নাম্বার দেখি, মিস্টার মোফাট ওয়ার ব্ল্যাক শুজ টু ওয়ার্ক অন থার্সডে, দেয়ারফর মিস্টার মোফাট অলওয়েজ ওয়ার্স ব্ল্যাক শুজ টু ওয়ার্ক। অর্থাৎ এখানে কিন্তু আমরা প্রত্যেকটা মানডে, টিউসডে, ওয়েডনেসডে মানে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সব দিনই আমরা দেখতে পাচ্ছি যে হলো মিস্টার মোফাট হচ্ছে কালো জুতা পরে আসেন, তার মানে সে হচ্ছে প্রতিদিনই হচ্ছে তার কর্মক্ষেত্রে হচ্ছে কালো জুতা পরে আসবেন। কিন্তু এখানে কিন্তু সবগুলো সত্য হলো শুক্রবারে যদি সে কালো জুতা না পরে অথবা যদি অন্য কোনো জুতা পরে, তাহলে কিন্তু সেই আমাদের যে কনক্লুশনটা সেটা কিন্তু মিথ্যা হতে পারে বা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। যে শুক্রবারে সে কি পরে সেটা কিন্তু আমরা এখনো দেখিনি। তার মানে কি এখানে তোমার সিদ্ধান্তটা কিন্তু সম্ভাব্য। অর্থাৎ এখানে দেখো, কনক্লুশনস অফ ইন্ডাকটিভ আর্গুমেন্টস আর অনলি এভার প্রবাবিলিস্টিক, নেভার সার্টেন। অর্থাৎ আমরা নিশ্চিত করে এটার সিদ্ধান্তটা আনতে পারি, এটা একটা সম্ভাব্য সিদ্ধান্ত। তাহলে আরোহের ক্ষেত্রে আমরা দেখছি যে যেটা যাচ্ছে হচ্ছে বিশেষ থেকে সার্বিকে যাবে এবং হচ্ছে সেটার সিদ্ধান্তটি সম্ভাব্য হবে, এবং অবরোহের ক্ষেত্রে হচ্ছে সার্বিক থেকে বিশেষে যায়, সেটা সিদ্ধান্তটা হচ্ছে তোমার ট্রু হয় সবসময়, সেটা নিশ্চিতভাবে সত্য হয়। তাহলে এখানে তোমরা স্ট্রাকচার দেখছি যে অবরোহের ক্ষেত্রে মুভস ফ্রম জেনারেল টু স্পেসিফিক, ইন্ডাকশন হচ্ছে মুভস ফ্রম স্পেসিফিক টু জেনারেল। আর হচ্ছে যদি আমি সিদ্ধান্তের যে শক্তিশালী যে সিদ্ধান্ত বা সেটাকে দেখতে পাই, সেখানে হচ্ছে যে কনক্লুশন নেসেসারিলি ট্রু ইফ প্রেমিসেস আর ট্রু, ইন্ডাকশন কনক্লুশন অনলি এভার প্রবাবিলিস্টিক, অর্থাৎ সম্ভাব্য। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেখানে আমরা দেখতে পেলাম যে আরোহ যুক্তির ক্ষেত্রে বিশেষ আশ্রয়বাক্য থেকে সার্বিকে যায়, অবরোহের ক্ষেত্রে সার্বিক আশ্রয় থেকে বিশেষ সিদ্ধান্ত অনুষ্ঠিত হয়। কিন্তু গতানুগতিক যুক্তিবিদরা এটার মাধ্যমে কিন্তু আরোহ এবং অবরোহকে হচ্ছে পার্থক্য করার চেষ্টা করেন, কিন্তু কপির মতে সেটা কিন্তু নয়। কপি বলেন যে এভাবে আসলে আরোহ বা অবরোহকে এইভাবে সার্বিক থেকে বিশেষ বা বিশেষ সার্বিক কিভাবে আসলে পার্থক্যটি করা যায় না। তার মতে, কপির মতে একটি বৈধ আরোহ যুক্তির ক্ষেত্রে সার্বিক বা সাধারণ আশ্রয়বাক্য সমূহের অনুরূপ সিদ্ধান্ত সার্বিক বা সাধারণ বচন হতে পারে, এবং একইভাবে একটি বৈধ অবরোহ যুক্তির ক্ষেত্রে বিশেষ বচন রূপ সিদ্ধান্তের মতো আশ্রয় বচনও বিশেষ বচন হতে পারে। অর্থাৎ যে একটি বৈধ অবরোহের ক্ষেত্রে যে আশ্রয় বাক্য যদি সার্বিক হয় তাহলে সিদ্ধান্ত সার্বিক হতে পারে, আবার আশ্রয় বাক্য যদি বিশেষ হয় সিদ্ধান্ত বিশেষ হতে পারে। দেখো উদাহরণ দিয়ে, প্রথম উদাহরণ দেখো, সকল প্রাণী হয় মরণশীল, সকল মানুষ হয় প্রাণী, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। অর্থাৎ এখানে কিন্তু আমি সার্বিক আশ্রয় বাক্য এবং সার্বিক বচন সিদ্ধান্ত পেলাম। আবার দ্বিতীয় নম্বরে দেখো, যদি রফিক হয় মানুষ হয় তবে রফিক মরণশীল হবে, রফিক একজন মানুষ সুতরাং রফিক মরণশীল। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা আশ্রয় বচনের যেমন বিশেষ এবং সিদ্ধান্তটি কিন্তু বিশেষ হয়েছে। তার মানে কি অবরোহের ক্ষেত্রে যে শুধুমাত্র যে সার্বিক থেকে বিশেষ যাবে সেটা কিন্তু নয়, সার্বিক থেকে সার্বিক হতে পারে, আবার বিশেষ থেকে আশ্রয় বচনগুলো বিশেষ হলে সিদ্ধান্তটি বিশেষ হতে পারে। কপির মতে একটি বৈধ আরোহ যুক্তির ক্ষেত্রেও সার্বিক বা সাধারণ বচনের সিদ্ধান্তের মতো আশ্রয় বচনগুলো সার্বিক বা সাধারণ বচন হতে পারে। অর্থাৎ এখানে আরোহের ক্ষেত্রে, বৈধ আরোহের ক্ষেত্রেও কিন্তু সিদ্ধান্ত আশ্রয় বাক্যগুলো সার্বিক হতে পারে এবং সিদ্ধান্ত হলো সার্বিক বা সাধারণ হতে পারে, সাধারণ বচন হতে পারে। যেমন সকল গরু হয় স্তন্যপায়ী এবং ফুসফুসের অধিকারী, সকল ঘোড়া হয় স্তন্যপায়ী এবং ফুসফুসের অধিকারী, সকল মানুষ হয় স্তন্যপায়ী এবং ফুসফুসের অধিকারী, সুতরাং সম্ভবত সকল স্তন্যপায়ীরা ফুসফুসের অধিকারী। তার মানে কি আমরা কিন্তু এখানে সার্বিক থেকে সার্বিক দেখতে পাচ্ছি, অর্থাৎ আশ্রয় বচনগুলো সার্বিক এবং এই সিদ্ধান্তটাই সার্বিক হচ্ছে। একইভাবে একটি বৈধ আরোহ যুক্তির বিশেষ আশ্রয় বচনের অনুরূপ সিদ্ধান্ত বিশেষ বচন হতে পারে। অর্থাৎ এখানে কিন্তু বিশেষ থেকে বিশেষ আশ্রয় বাক্য বিশেষ হলেও সিদ্ধান্ত বিশেষ হতে পারে। যেমন দেখো, হিটলার ছিলেন একজন একনায়ক ও নির্দয় ব্যক্তি, স্টালিন ছিলেন একজন একনায়ক ও নির্দয় ব্যক্তি, ক্রাস্টো একজন একনায়ক, সুতরাং ক্রাস্টো সম্ভবত নির্দয় ব্যক্তি। কাজেই উল্লেখিত দৃষ্টান্তসমূহে আমরা বলা যায় যে অবরোহ যুক্তি সার্বিক আশ্রয় বচনের ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে বিশেষ বচন অনুমান করে। এই বক্তব্য যেমন সন্তোষজনক নয়, তেমনি আরোহ যুক্তিতে বিশেষ আশ্রয় বচন থেকে সিদ্ধান্ত হিসেবে সার্বিক বচন গৃহীত হয়, এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আরোহ এবং অবরোহ ক্ষেত্রে দুটোই কিন্তু হতে পারে। এটা হলো কপির মত। তিনি গতানুগতিক যুক্তিবিদ্যা যে এই আরোহ এবং অবরোহের ক্ষেত্রে সার্বিক এবং বিশেষ যে এটা দেখেন পার্থক্য দেখেন, সেটাকে উনি
বাতিল করতে দিচ্ছেন, এবং তিনি এগুলো এই উদাহরণগুলোর মাধ্যমে এটা বোঝাতে চেয়েছেন যে সব ক্ষেত্রেই সেটা হতে পারে। কপির মতে আরোহ এবং অবরোহ যুক্তির মধ্যে যে মৌলিক পার্থক্য সেটা নিহিত রয়েছে আশ্রয়বচন ও সিদ্ধান্তের সম্পর্কের মধ্যে। আরোহ যুক্তিতে আশ্রয়বচন ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান নেই। এখানে আশ্রয়বচনগুলো যেহেতু বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সংগ্রহ করা হয়, তাই এখানে যুক্তির বৈধতা যাচাই করা হয় না, বরং সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রা নিরূপণ করা হয়, এবং সিদ্ধান্তের সম্ভাব্যতার যেসব আশ্রয়বচনের বস্তুগত সত্যতার উপর নির্ভরশীল সেসব আশ্রয়বচনের সংখ্যা বৃদ্ধি করা হলে সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রা হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। অর্থাৎ এটা কি বলা হচ্ছে যে কপির মতে আশ্রয়বচন যে আমরা এতক্ষণ যে পার্থক্য দিলাম সেটা তার মধ্যে আসলে মৌলিক পার্থক্য নিহিত রয়েছে যে আশ্রয়বচন এবং সিদ্ধান্তের মধ্যে যে সম্পর্ক সেটার মধ্যে আসলে অবরোহ এবং আরোহ যুক্তির মধ্যে পার্থক্যটি নিহিত রয়েছে। এবং আরোহের ক্ষেত্রে আমরা কি দেখি যে আশ্রয়বচন এবং সিদ্ধান্তের মধ্যে অনিবার্য কিন্তু কোনো সম্পর্ক নেই। যদি আমরা আশ্রয়বচনের মধ্যে এমন কোনো বস্তুগত সত্যতা যদি বেশি মানে নিরীক্ষণ ইয়েটা যদি বেশি হয়, নিরূপণ করতে পারি, তাহলে কিন্তু আশ্রয়বচনের সম্ভাব্য হওয়ার মাত্রা বৃদ্ধি পায়। আবার যদি আশ্রয়বচনের সংখ্যা কম হয় তাহলে কিন্তু সেটার সম্ভাবনার মাত্রাটাও কমে যায়। অর্থাৎ এখানে হচ্ছে সম্ভাবনার আরোহের ক্ষেত্রে সম্ভাবনার মাত্রা হ্রাস বৃদ্ধি ঘটে। অর্থাৎ আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু এটা সম্পর্কের মাধ্যমে এই পার্থক্যটা আমরা করতে পারি আরোহ এবং অবরোহের ক্ষেত্রে। যদি আমরা আরোহের একটি উদাহরণ দিই, এর মাধ্যমে বুঝতে পারি। দেখা যাক যে কি বলে। অধিকাংশ কর্পোরেশন আইনজীবী রক্ষণশীল। বার্নিস মেলকম একজন কর্পোরেশন আইনজীবী, সুতরাং বার্নিস মেলকম সম্ভবত রক্ষণশীল। এটি আরোহ অনুমান একটি যথার্থ যুক্তি। এর প্রথম বচনটি সত্য যে অধিকাংশ কর্পোরেশন আইনজীবী রক্ষণশীল। এক্ষেত্রে দ্বিতীয় বচন যদি সত্য হয় তাহলে এর সিদ্ধান্ত মিথ্যা হওয়ার পরিবর্তে সত্য হবে। কিন্তু এর সাথে অন্য কোনো আশ্রয়বচনকে যুক্ত করলে যুক্তিটি অধিক দুর্বল বা অধিক সবল হতে পারে। যেমন দেখো, যদি আলোচ্য যুক্তির আশ্রয়বচনগুলোর সাথে আমরা যুক্ত করি বার্নিস মেলকম আমেরিকান গণতান্ত্রিক আন্দোলনের একজন কর্মকর্তা এবং আমেরিকান গণতান্ত্রিক আন্দোলনের কোনো কর্মকর্তা রক্ষণশীল নন, তাহলে বার্নিস মেলকম রক্ষণশীল এই সিদ্ধান্তটি আর সম্ভাব্য থাকে না। কারণ হচ্ছে যদি আমরা বলি যে সে হচ্ছে রক্ষণশীল, আবার যদি তাকে আমেরিকান গণতান্ত্রিক আন্দোলনের একজন কর্মকর্তা বলে, কারণ আমেরিকান যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন তারা কিন্তু রক্ষণশীল নন, তাহলে সেক্ষেত্রে যে সিদ্ধান্ত সেটা কিন্তু আর সম্ভাব্য অতিমাত্রা সম্ভাব্য হচ্ছে, তখন এটার ইয়েটা কমে যাচ্ছে, সম্ভাবনার মাত্রাটা কিন্তু কমে যাচ্ছে আমাদের যে সিদ্ধান্তটির। আবার আবার যদি বলি যে বার্নিস মার্কম সম্পর্কে যে নতুন তথ্য আমরা দেই, তাহলে কিন্তু এই তথ্যটি দেওয়ার পর কিন্তু তার যুক্ত কিন্তু যদি আমি মূল যুক্তিটির সাথে যুক্ত করি যে বার্নিস মেলকম রিগানের প্রেসিডেন্ট ফোর্ডের একজন সংসদ সদস্য, তাহলে মূল যুক্তিটির সিদ্ধান্ত তুলনামূলকভাবে সবল হবে। কারণ রিগান এবং রিগানের পক্ষে প্রচারণা করা এবং ফোর্ডের সংসদের সদস্য হিসেবে থাকা তার রক্ষণশীল হওয়াকে সমর্থন করে। অর্থাৎ যদি আমি বার্নিস মেলকমকে বলি যে সে হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের একজন কর্মকর্তা আমেরিকা, তাহলে সেক্ষেত্রে রক্ষণশীল সেটা কিন্তু আমার দুর্বল হয়ে যাচ্ছে সেই পয়েন্টটি। কারণ যারা হচ্ছে গণতন্ত্রের আন্দোলনিক নেতা তারা হচ্ছে রক্ষণশীল নন। আবার যদি আমি বলি যে না, তিনি হচ্ছে যুক্ত করি যদি আমি আশ্রয়বচনে যে বার্নিস মেলকম হচ্ছে রিগানের প্রেসিডেন্ট ফোর্ডের একজন সংসদ সদস্য, সেক্ষেত্রে কিন্তু আবার এই যুক্তিটি সবল হয়ে যাচ্ছে। কারণ তখন যারা হলো প্রেসিডেন্ট রিগানের ফোর্ডের সদস্য তারা কিন্তু আবার রক্ষণশীল, তাহলে আমার এখানে সিদ্ধান্তটা কিন্তু আবার সবল হচ্ছে। তার মানে কি, আমরা যদি নিরীক্ষণের মাত্রা এবং হচ্ছে কোনো যদি আশ্রয়বচনে কোনো কিছু সংযুক্ত করি বা কমিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তের মাত্রা হ্রাস বৃদ্ধি ঘটে থাকে, যেটা আমরা উদাহরণে দেখতে পেলাম। কারণ আশ্রয়বচন এবং সিদ্ধান্তের মধ্যে কিন্তু অনিবার্য সম্পর্ক নেই, আরোহের ক্ষেত্রে কোনো সম্পর্ক নেই, সুতরাং এই আশ্রয়বচনে কম বেশি হওয়া বা কোনো অ্যাড করলে সেটার ক্ষেত্রে আমাদের কিন্তু সিদ্ধান্তটি সম্ভাব্যতার মাত্রাটা হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। অন্যদিকে দেখো যে অবরোহ যুক্তিতে আশ্রয়বচন ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান, তাই এই ক্ষেত্রে দেখা হয় সিদ্ধান্তটি আশ্রয়বচন থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে কিনা, যদি হয় তবে যুক্তিটি বৈধ হবে, আর না হলে অবৈধ। সুতরাং অর্থাৎ এক্ষেত্রে যুক্তির বৈধতা যাচাই করা হয়। কপির মতে একটি বৈধ অবরোহ যুক্তিকে অধিকতর বৈধ করার জন্য মূল আশ্রয়বচনের সাথে অতিরিক্ত কোনো কিছু যুক্ত করা আসলে প্রয়োজন হয় না। আমরা যদি নিয়মটি ফলো করে আসতে পারি তাহলে আমাদের সিদ্ধান্তটি সত্য বলে আমরা নিশ্চিতভাবেই সত্য হয়ে থাকে। আশ্রয়বচন সত্য থাকলে সিদ্ধান্ত নিশ্চিতভাবেই সত্য হয়ে থাকে। আসলে দেখি আমরা একটা দ্বিতীয় যে পার্থক্য সেটা দেখি। আরোহ যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় অধিকতর ব্যাপক হয়, কিন্তু অবরোহ যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক বা সমব্যাপক হয়। তৃতীয়ত, আকারগত এবং বস্তুগত উভয় সত্যতাই আরোহ যুক্তির লক্ষ্য, কিন্তু অবরোহ যুক্তির প্রধান লক্ষ্য হচ্ছে শুধু আকারগত সত্যতা অর্জন করা।
চতুর্থত, আরোহ যুক্তির আশ্রয় বাক্যগুলোকে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সংগ্রহ করা হয়, তাই এগুলো নিশ্চিতভাবে সত্য। কিন্তু অবরোহ যুক্তির আশ্রয় বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সংগ্রহ করা হয় না, সেগুলোকে সত্য বলে স্বীকার করে নেওয়া হয়। পঞ্চমত, আরোহ যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না, বরং এক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকর নিয়মের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। কিন্তু অবরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। ষষ্ঠত, আরোহ যুক্তির ক্ষেত্রে অবরোহ যুক্তির মতো বৈধতা ও অবৈধতা শব্দগুলো প্রয়োগ করা হয় না বা যাচাই করা হয় না। আরোহ যুক্তি হলো সম্ভাবনা মাত্রা নিরূপণের নিয়মাবলী। এরূপ যুক্তির সিদ্ধান্ত মূলত সম্ভাব্য হয়। এই সম্ভাব্যতা কখনো বেশি হতে পারে, আবার কখনো কম হতে পারে। কিন্তু অবরোহ যুক্তির হয় বৈধ হবে, না হয় অবৈধ হবে। এক্ষেত্রে বৈধতার কোনো মাত্রা নেই। সপ্তমত, আরোহ যুক্তির ক্ষেত্রে সাধারণত একাধিক আশ্রয় বাক্য থাকে, কিন্তু অবরোহ যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক আশ্রয় বাক্য থাকে। অষ্টমত, অবরোহ অনুমান একটি নিম্নগামী পদ্ধতি, আর আরোহ হচ্ছে একটি ঊর্ধ্বগামী পদ্ধতি। অর্থাৎ তোমরা যেটা একটু আগে দেখতে যে সেটা আর অবরোহের ক্ষেত্রে হচ্ছে সার্বিক থেকে বিশেষ যাচ্ছে, আর আরোহের ক্ষেত্রে হচ্ছে বিশেষ থেকে সার্বিকের দিকে যাচ্ছে। তাহলে আজকে আর নয়, তোমরা আশা করি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো আরোহ এবং অবরোহের মধ্যে যে পার্থক্য, মূল পার্থক্যগুলো কি, এবং কপি হচ্ছে সে কোনটার বিপক্ষে বলেছেন, অর্থাৎ সে গতানুগতিক কিছু মতবাদের বিরুদ্ধে বলেছেন, অন্য নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছেন। তো তোমরা সবাই ভালো থাকবে, বাসায় বসে তোমরা পড়াশোনা করবে, এবং আশা করি আমরা অতি শীঘ্রই এই যে আমাদের সংকটটি আছে, আমাদের যে করোনাকালীন যে সংকটটি, সেটা আমরা পার হতে পারবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।